আমরা যখন সিনেমা দেখি তখন পর্দায় যা যা ঘটে তার অর্ধেকটা তো ছবি, তাই না? কিন্তু বাকি অর্ধেকটা সেটা কিন্তু তৈরি হয় শব্দ দিয়ে। এমন একটা শব্দ যা আমরা শুনি কিন্তু প্রায় খেয়াল করি না। এই যে অদৃশ্য ভাষা, এটাই কিন্তু সিনেমার গল্পে আসল প্রাণটা দেয়। চলুন আজ আমরা একটু কান পেতে শুনি, দেখব কিভাবে শব্দ, কথা আর সুর মিলে একটা সিনেমার গল্প বলার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। আচ্ছা, একটু ভাবুন তো, সিনেমার যে দৃশ্যগুলো আমাদের মনে একেবারে গেঁথে গেছে সেগুলোর কথা ভাবুন তো। সেগুলোর পেছনে কি শুধু দারুণ ছবিটাই ছিল, নাকি আরও কিছু? আসল ব্যাপারটা কিন্তু শুধু চোখে দেখার নয়, কান দিয়ে শোনার মধ্যেও লুকিয়ে আছে। আর আজ আমরা সেই রহস্যটাই ভেদ করতে চলেছি। তো চলুন এই বিষয়টা একদম হাতে কলমে বোঝার জন্য সরাসরি একটা অসাধারণ উদাহরণে চলে যাই। আমরা কথা বলবো ঋত্বিক ঘটকের কালজয়ী ছবি মেঘে ঢাকা তারার একটা দৃশ্য নিয়ে। এমন একটা দৃশ্য যেখানে শব্দকে ব্যবহার করা হয়েছে বলা যায় একেবারে জাদুর মতো করে। দৃশ্যটা শুরুই হচ্ছে একটা কেমন যেন দম বন্ধ করা মুহূর্ত দিয়ে। সোমনাথ নামের চরিত্রটা কমলাকে কিছু একটা জিজ্ঞেস করছে, কিন্তু কমলা একদম চুপ, কোনো উত্তর নেই। আর এই যে নিস্তব্ধতা, এই নীরবতার মধ্যেই কিন্তু গল্পের আসল গভীরতাটা তৈরি হতে শুরু করে। পরিবেশটা একটু ভাবুন, একটা অন্ধকার বারান্দা, দুটো চরিত্র, আর তাদের মধ্যে চলছে একটা থমথমে ভাঙা ভাঙা কথা। ঠিক এই জায়গাতেই পরিচালক তার আসল খেলাটা শুরু করেন, শব্দের খেলা। আর ঠিক তখনই গল্পে ঢুকে পড়ে একটা অদৃশ্য চরিত্র। মানে ক্যামেরা তো দেখাচ্ছে সোম আর কমলাকে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি কি? পর্দার বাইরে থেকে ভেসে আসছে একটা রেডিওর গান। এই যে অফ স্ক্রিন সাউন্ড, মানে যে শব্দটা আমরা শুনছি কিন্তু তার উৎসটা দেখতে পাচ্ছি না, এটাই হঠাৎ করে পুরো দৃশ্যটার মেজাজটা পাল্টে দেয়। আর এখানেই তো পরিচালকের আসল কারসাজি। গানটা কিন্তু শুধু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়, গানের কথাগুলো, সেগুলোই যেন চরিত্রদের না বলা কথা হয়ে উঠছে। তাদের মনের ভেতরে যন্ত্রণা, তাদের আবেগ সবকিছু প্রকাশ করে দিচ্ছে। ওই যে লাইনটা, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, এটা তো আসলে কমলার মনের ভেতরের ঝড়েরই প্রতিধ্বনি, তাই না? যে কথাটা ও মুখে বলতে পারছে না, গানটা সেটা বলে দিচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে দৃশ্যটা আমাদের এত নাড়িয়ে দেয়, তার শক্তিটা কিন্তু শুধু অভিনয় বা ক্যামেরার কাজে নেই। এর আসল শক্তি লুকিয়ে আছে সংলাপ, নীরবতা আর ওই অফস্ক্রিন গানটার একটা নিখুঁত মিশেলে। এখানে প্রত্যেকটা শব্দ, এমনকি শব্দের অনুপস্থিতি, মানে ওই নীরবতাটাও গল্পেরই একটা অংশ। তো মেঘে ঢাকা তারার এই দৃশ্যটা ধরেই আমরা চলে আসি শব্দের প্রথম এবং সবচেয়ে জরুরি উপাদানে, সংলাপ বা ডায়লগ। সিনেমার সংলাপ কিন্তু আমাদের রোজকার সাধারণ কথাবার্তার মতো নয়, এর মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। ধরুন নাটকের সংলাপ, সেটা কেমন হয়? বেশ স্পষ্ট, বেশ সরাসরি, তাই না? যাতে মঞ্চের একবারে পেছনের সারির দর্শকও সবটা পরিষ্কার শুনতে আর বুঝতে পারেন। কিন্তু সিনেমার সংলাপ, সেটা অনেক বেশি সূক্ষ্ম, অনেক বেশি বাস্তবধর্মী। এখানে যা বলা হচ্ছে তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যা বলা হচ্ছে না, মানে ওই যে চরিত্রদের না বলা কথাগুলো, যেটাকে আমরা বলি সাবটেক্সট। আসলে একটা ভালো সংলাপ শুধু গল্পটাকে সামনে এগিয়ে নিয়ে যায় না, এটা অনেকটা আয়নার মতো কাজ করে, যার মধ্য দিয়ে আমরা একটা চরিত্রের আসল রূপ, তার মনের অবস্থা, এমনকি পরিচালকের চিন্তাভাবনা পর্যন্ত পরিষ্কার দেখতে পাই। সংলাপের পর এবার আসা যাক ভারতীয় সিনেমার বলা ভালো হৃদস্পন্দনে, মানে গান। বিশেষ করে আমাদের এই অঞ্চলের সিনেমায় গান কিন্তু শুধু বিনোদনের জন্য নয়, এটা গল্প বলার একটা অসম্ভব শক্তিশালী মাধ্যম। যখন কোনো চরিত্র তার মনের গভীরতম অনুভূতিগুলো, হতে পারে সেটা ভালোবাসা, কষ্ট বা তীব্র আনন্দ, যখন সেগুলো আর সংলাপে প্রকাশ করতে পারে না, ঠিক তখনই গান তাদের হয়ে কথা বলে ওঠে। গান তখন হয়ে ওঠে যেন চরিত্রটার আত্মার কণ্ঠ। বেশ, সংলাপ আর গান তো হলো। এবার চলুন এই জগৎ থেকে বেরিয়ে সাউন্ড ডিজাইনের আরও বড়, আরও বিশাল পরিসরে ঢোকা যাক। এখানে কিন্তু প্রত্যেকটা ছোট ছোট শব্দ খুব গুরুত্বপূর্ণ। মানে একটা দরজা খোলার সামান্য আওয়াজ থেকে শুরু করে দূর থেকে ভেসে আসা পাখির ডাক, সবকিছু। এর মধ্যে একটা দারুণ কৌশল হল অফস্ক্রিন সাউন্ড। মনে পড়ছে মেঘে ঢাকা তারার ওই রেডিওর গানটার কথা? ওটাই কিন্তু অফস্ক্রিন সাউন্ডের একটা পারফেক্ট উদাহরণ। এই ধরনের শব্দ আমাদের কি মনে করিয়ে দেয়? এটাই যে সিনেমার দুনিয়াটা শুধু ক্যামেরার ওই চারকোনা ফ্রেমের মধ্যে আটকে নেই, এর বাইরেও একটা গোটা জগৎ আছে যেখানে জীবন চলছে। যেমন ধরুন একটা দৃশ্যে আমরা হয়তো ট্রেনটা দেখতে পাচ্ছি না, কিন্তু তার হুইসেল বা চলার শব্দটা শুনতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে আমাদের অবচেতন মন কিন্তু বিশ্বাস করে নেয় যে চরিত্ররা একটা বিশাল জীবন্ত জগতের অংশ। ভাবুন, এই সামান্য একটা শব্দই সিনেমার জগৎটাকে কতটা বড় আর বাস্তব করে তুলতে পারে।
সাউন্ড ডিজাইনের আরও একটা চমৎকার কৌশল আছে, যেটাকে বলা হয় সাউন্ড ব্রিজ বা শব্দ সেতু। ব্যাপারটা কি? ধরুন, একটা দৃশ্যের শব্দ শেষ হওয়ার আগেই পরের দৃশ্য শুরু হয়ে গেল, আর আগের দৃশ্যের শব্দটা পরের দৃশ্য কিছুক্ষণ চলল। এতে কি হয়? দুটো আলাদা দৃশ্যের মধ্যে একটা মসৃণ যোগসূত্র তৈরি হয়, সিনেমার গতিটাও খুব সুন্দর থাকে। আর হ্যাঁ, অবশ্যই আছে আবহ সঙ্গীত বা ব্যাকগ্রাউন্ড স্কোর। এটা তো একটা জাদুকরী জিনিস। এক মুহূর্তের মধ্যে এটা একটা দৃশ্যের সময় আর জায়গাটা বুঝিয়ে দিতে পারে, পুরো পরিবেশটাই বদলে দিতে পারে, আর আমাদের আবেগটাকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারে। এমনকি আবহ সঙ্গীত নিজেও কিন্তু অনেক সময় দুটো দৃশ্যের মধ্যে ওই শব্দসেতুর কাজটা করে। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত কিছু নিয়ে একটা জটিল সাউন্ডস্কেপ তৈরি হচ্ছে, এটা আসলে হয় কিভাবে? মজার ব্যাপার হলো, এই প্রক্রিয়াটা কিন্তু শুটিং শুরু হওয়ার অনেক আগে, মানে চিত্রনাট্য লেখার সময় থেকেই শুরু হয়ে যায়। খুব সহজ করে বললে পুরো প্রক্রিয়াটাকে 3টে ধাপে ভাগ করা যায়। প্রথমত রেকর্ডিং, মানে সংলাপ, নানারকম সাউন্ড এফেক্টস আর গান সব রেকর্ড করা হয়। দ্বিতীয়ত এডিটিং, মানে ওই রেকর্ড করা অডিও ক্লিপগুলোকে বেছে বেছে ঠিকঠাক জায়গায় বসানো হয়। আর সবশেষে হলো মিক্সিং, যেখানে সব শব্দকে একসঙ্গে মিশিয়ে একটা ভারসাম্য তৈরি করা হয়, যাতে কোনোটা বেশি বা কোনোটা কম না শোনায়। এভাবেই তৈরি হয় ফাইনাল অডিও ট্র্যাক। সুতরাং এতক্ষণে এটা নিশ্চয়ই পরিষ্কার যে শব্দ সিনেমার ওপরে চাপিয়ে দেওয়া কোনো বাড়তি জিনিস নয়, এটা গল্পেরই একটা অংশ। বলা যেতে পারে চিত্রনাট্যের মতোই গল্পের একজন সহলেখক। শব্দকে বাদ দিলে সিনেমার গল্পটা যে শুধু অসম্পূর্ণ থাকবে তাই নয়, হয়তো গল্পটাই আর বলা হবে না। কাজেই পরের বার যখন সিনেমা দেখতে বসবেন, শুধু চোখে দেখবেন না, কান দুটোকেও একটু সজাগ রাখবেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে একটা সংলাপের মাঝের কয়েক সেকেন্ডের নীরবতা, কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর বা দূর থেকে ভেসে আসা খুব সাধারণ একটা শব্দ আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করছে। বিশ্বাস করুন, সিনেমার এক সম্পূর্ণ নতুন জগৎ তখন আপনাদের সামনে খুলে যাবে।